আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়বো এন্টারপ্রেনিউরশিপ অর্থাৎ ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ। এই কোর্সটা বেসিক্যালি আমরা অনার্স থার্ড ইয়ারে করাই হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এবং অনার্স সেম কোর্সটাই আমরা হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে করাই। তো বেসিক্যালি আমরা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে আলোচনা করছিলাম। ইন্ট্রোডাক্টরি পার্ট আলোচনার ক্ষেত্রে আমাদের প্রায় শেষের দিকে, তো অনেক বিষয় আমরা জেনে ফেলেছি কনসেপচুয়াল ইস্যু থেকে। দেন হচ্ছে আমরা হিস্ট্রিগুলো জেনেছি। এরপরে উদ্যোগ গ্রহণ কেন জরুরি এবং উদ্যোগ গ্রহণের গুরুত্ব, এই সমস্ত বিষয় আমরা জেনেছি। তো আজকেও আমরা নতুন কিছু বিষয় জানবো। তো চলো ক্লাস শুরু করি। সো এইগুলো আমাদের ধারাবাহিক আলোচনা ছিল। সো ধারাবাহিক আলোচনায় আমরা অনেক টপিক করেছি। তো আই হোপ যেহেতু উদ্যোগ কোর্সটা খুব প্র্যাকটিক্যাল একটা কোর্স এবং খুব ইন্টারেস্টিং একটা কোর্স, এবং আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের অনেক ভালো লেগেছে এই কোর্সটা। ইথিক্স নিয়ে আলোচনা ছিল, দেন হচ্ছে উদ্যোক্তার শিল্প উদ্যোক্তার কার্যাবলী, এরপরে আমরা ডিমেরিটস অসুবিধা নিয়ে আলোচনা করেছি, দেন কনসেপ্ট ছিল কিছু। সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে শিল্প বা ব্যবসা উদ্যোগের গুরুত্ব এবং ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন যেটা দেখবো যে আমরা আসলে প্রকৃতিটা কি, নেচারটা কি, উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে নেচারটা কি। তো এই সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়েছেন হচ্ছে জোসেফ সুমপেটার নামে একজন অর্থনীতিবিদ। তিনি তিনি বেসিক্যালি তার যে অপিনিয়ন বা তার যে অভিমত, তো সেক্ষেত্রে তিনি উদ্যোগ গ্রহণকে সৃজনশীল কাজের সাথে তুলনা করেছেন। উদ্যোগ গ্রহণ হচ্ছে একটি সৃজনশীল কাজ। তো এই ক্ষেত্রে যে সৃজনশীল কাজের একটা হচ্ছে সামেশন বলতে পারি বা সমষ্টি বলতে পারি। এখন এটাকে সৃজনশীল কাজ বললো, তিনি এটাকে সৃজনশীল ডিস্ট্রাকশন বলেছে বা ডিস্ট্রাকশন বলেছে। তো সৃজনশীল ডিস্ট্রাকশন কি, পুরনো যেই সিস্টেমটা রয়েছে, পুরনো যেই প্রসেসটা রয়েছে, সেইটাকে টোটালি চেঞ্জ করে নতুন একটা প্রসেস ইন্ট্রোডিউস করা, এইটাই হচ্ছে ডিস্ট্রাকশন। তো সৃজনশীলতা বললে যে বিষয়টা একেবারে নতুন করে হবে। যদি এটা আমরা উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা সময় ছিল যে সামন্তবাদ ছিল, অর্থাৎ জমিদারি প্রথা ছিল। তো সেই জমিদারি প্রথার আন্ডারে কি ছিল, ভূস্বামী ছিল এবং হচ্ছে কৃষক ছিল, এই দুইটা সম্প্রদায় ছিল। তাহলে ভূস্বামীরা কি করত, কৃষকদেরকে জমি দিত এবং কৃষকরা কি করত, সেই জমিতে ফসল উৎপাদন করত, এবং যারা সামন্ত ছিল তাদেরকে কি করত, খাজনা খাজনা দিতে হতো। তো সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ইমব্যালেন্স, অর্থাৎ শোষণ এবং নিপীড়নের বিষয়গুলো আমরা দেখেছি। তো এরপরে দেখো কিরকম চেঞ্জ আসলো। দেন যখন শিল্প বিপ্লব শুরু হলো, তখন কিন্তু যেটা হচ্ছে যে ভূস্বামীদের কর্তৃত্ব, অর্থাৎ ভূস্বামী বা ওই 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 যে অর্থনীতিটা, তখন কিন্তু পুরো ক্যাপিটালিজম বা পুঁজিবাদী অর্থনীতিতে, অর্থাৎ বিভিন্ন ধরনের ধনিক সম্প্রদায়গুলো গড়ে উঠলো। তো এই যে ট্রান্সফরমেশন, তখন এর মাধ্যমে কি হলো, সামন্তবাদ কিন্তু একেবারেই শেষ হয়ে গেল, যেটা এখনো অলরেডি সামন্তবাদ কোথাও নেই। তো এই যে চেঞ্জটা, তো এইভাবে কিন্তু যে উদ্যোগের ক্ষেত্রে চেঞ্জ চলে আসে, এবং ম্যানুফ্যাকচারিং সিস্টেমেও কি আসলো, একেবারে গতানুগতিক সিস্টেমের হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ মেশিন দ্বারা রিপ্লেস হলো এবং লার্জ স্কেল অফ ম্যানুফ্যাকচারিং শুরু হলো। তো এইটা হচ্ছে চেঞ্জেস।
তো এইভাবে যেটা হয় যে সৃজনশীল ধ্বংসাত্মক, অর্থাৎ নতুন একটা ফর্ম, অর্থাৎ ফর্ম আসে যে আর এবং পুরনো ফর্মটা একেবারেই চলে যায়, ইরেডিকেশন যেটা। তো এখানে স্পেসিফিক পয়েন্ট রয়েছে, স্পেসিফিক পয়েন্টগুলো আমরা দেখি। তো স্পেসিফিক পয়েন্টের ক্ষেত্রে যেটা ফার্স্ট পয়েন্ট রয়েছে, ব্যক্তি বা গ্রুপ ইফোর্ট, পার্সোনাল বা গ্রুপ ইফোর্ট হতে পারে। তো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যেটা হচ্ছে যে পার্সন ইন্ডিভিজুয়ালি ইন্টারেস্টেড হতে পারে বা টিম ইফোর্ট হতে পারে। তো টিম ইফোর্ট অবশ্যই ভালো, অ্যাপ্রিসিয়েটেড। যদি টিম ইফোর্ট না হয়, এখন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলেছি স্মল উদ্যোগ হতে পারে, এরপরে লার্জ স্কেল ইনিশিয়েটিভ হতে পারে। যদি স্মল হয় সেক্ষেত্রে পার্সোনাল ইনিশিয়েটিভ অবশ্যই ভালো। পার্সোনাল ইনিশিয়েটিভ গুলোই কিন্তু অনেক সময় যেটা হয় যে কালেকটিভ ইফোর্টের শুরুটা হয়। তো পার্সোনাল ইনিশিয়েটিভ স্মল যে উদ্যোগগুলো রয়েছে সেক্ষেত্রে হতে পারে, আর কালেকটিভ ইফোর্ট বা টিম ইফোর্ট যেটা হতে পারে যে যদি কোনো বড় কিছু করতে চায় সেক্ষেত্রে টিম ইফোর্টটা গুরুত্বপূর্ণ। এরপরের যে বিষয়টা সৃজনশীলতা, সৃজনশীলতা হচ্ছে যে নতুন বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা, অর্থাৎ আমাদের যে চলমান বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে, সেই সিস্টেমগুলোকে বাদ দিয়ে, ট্রেডিশনাল মার্কেট বাদ দিয়ে বা ট্রেডিশনাল আমরা যেই সাপ্লাই চেন দেখছি সেই সাপ্লাই চেন গুলো যদি আমরা বাদ দিতে পারি। আমরা একটা সাপ্লাই চেন জানি হচ্ছে যে প্রথমে উৎপাদন করবে, অর্থাৎ উৎপাদনকারী থেকে পাইকার, উৎপাদনকারী থেকে এটা পাইকাররা কিনবে, পাইকার থেকে খুচরা বিক্রেতা কিনবে, এরপরে কি হবে, এরপরে এটা হচ্ছে কনজিউমার বা ভোক্তা পাবে। তো এই যে একটা চেইন, এই চেইন থেকে যদি নতুন কিছু করা যায় সেটা কি হবে, সৃজনশীলতা হবে। তাহলে ট্রেডিশনাল যে কোনো বিষয়কে যদি ডেভেলপ করা যায় সেটাই হচ্ছে সৃজনশীলতা। এরপরে হচ্ছে ইনোভেশন। ইনোভেশনের ক্ষেত্রে যে এইটা আমরা মোস্ট অফ দ্য কেসে সৃজনশীলতার ক্ষেত্রে আমরা কনসেপ্টকে বুঝি, কনসেপ্টটা সৃজনশীল হতে হবে। আর ইনোভেশনের ক্ষেত্রে আমরা কি নতুন নতুন যে ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন টেকনোলজি আসছে, তো এই যে ইনোভেশন, আবার কনসেপচুয়ালি ইনোভেশন করা যেতে পারে বা প্রসেস ইনোভেশন করা যেতে পারে। অর্থাৎ একটা সিস্টেমে ম্যানুফ্যাকচারিং হচ্ছিল, এখন নতুন ম্যানুফ্যাকচারিং ফর্মুলায় কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং করতে হবে। তো এই ক্ষেত্রে মেশিনারিজ রয়েছে বা অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এরপরের যে স্পেসিফিক পয়েন্ট সেটা হচ্ছে নতুন প্রতিষ্ঠান, অর্থাৎ যদি সৃজনশীলতা থাকে এবং উদ্ভাবন থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে এক্সিস্টিং প্রতিষ্ঠানও কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো হবে। তো সেই কিন্তু সৃজনশীল, যেহেতু এটাকে আমরা সৃজনশীল বলছি, তাহলে কিন্তু এক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান হবে। আমরা তোমাদেরকে একটা সামারি দেখাবো, একটা কেস দেখাবো যে নতুন প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে। আমাদের দেশে এখন কিন্তু অনেক প্রতিষ্ঠান, অর্থাৎ ফোর্থ রেভলিউশন যেটা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আইটি ক্ষেত্রে হয়েছে। তা আইটি ক্ষেত্রে আইটি এবং ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এই ক্ষেত্রে নতুন অনেক প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে। এরপরের যেটা হচ্ছে যে উদ্যোগ সৃষ্টি, অর্থাৎ উদ্যোগ এখন তোমরা দেখে থাকবে যে আইটি সেক্টরে বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং কি বিজনেস করা হচ্ছে। আইটি সেক্টরে তো হচ্ছে লাইক আমরা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, লাইক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে ফেসবুক। তো এখানেও কিন্তু বিজনেসের অর্থাৎ ইজি বিজনেস প্ল্যাটফর্ম, অর্থাৎ পেজ ওপেন করেও কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস অপারেট হচ্ছে। তো এই যে আইটি সেক্টর গুলো বুস্ট করা, আমাদের ডিজিটাল বাংলাদেশ ট্রান্সফরমেশন এবং হচ্ছে সারা ওয়ার্ল্ডে আইটি সেক্টরে যে বিপ্লব গুলো, সেগুলো কিন্তু নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে।
এরপর হচ্ছে ঝুঁকি গ্রহণ। উদ্যোগের সাথে কিন্তু ঝুঁকি কোরিলেটেড। বিজনেসের সাথে ঝুঁকি কোরিলেটেড। রি নো বিজনেস বিজনেস হলে সেক্ষেত্রে রিস্ক থাকবে। আর যদি রিস্ক না থাকে সেটা কিন্তু গ্যামলিং হবে, জুয়া হবে। অর্থাৎ কোনো নিশ্চিত কোনো কিছু হলে সেটা কিন্তু আমরা গ্যামলিং বলবো বা হচ্ছে আনইথিক্যাল কোনো কিছু হবে। হ্যাঁ, প্রফিট আসতে পারে কিন্তু এটা শতভাগ নিশ্চিত না। সেটা কি অনিশ্চয়তা, অর্থাৎ আনসার্টেনিটি রয়েছে, লসও হতে পারে। তাহলে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কিন্তু টোটাল বিষয়টাই কিন্তু অস্পষ্ট বা টোটাল বিষয়টাই কিন্তু আনসার্টেন, এবং যেহেতু বিষয়টা আগে ছিল না সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, অনেক বেশি রিস্ক ক্যারি করতে হয়। এরপরের যে বিষয়টা আমরা দেখব শিল্পমুখী প্রচেষ্টা। তো আমরা বাংলাদেশের ইকোনমি অ্যানালিসিস করলে যেটা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচার থেকে ট্রান্সফর্ম হয়ে কিন্তু শিল্প খাত অনেক এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আগে আমরা যেখানে ইকোনমির মেজরিটি পেতাম হচ্ছে মেজরিটি আসতো হচ্ছে কৃষি খাত থেকে, সেখানে কি হচ্ছে বা এখন মেজরিটি আসছে হচ্ছে শিল্প খাত থেকে, এবং শিল্প পলিসিতে কিন্তু শিল্প খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ বা উদ্যোগের কথা বলা হয়েছে। তো এইভাবে ইকোনমি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে, অর্থাৎ অ্যাগ্রিগেরিয়ান থেকে শিল্প খাতের দিকে এগিয়ে যাচ্ছে। তো যদি ইন্ডাস্ট্রি বেসিস হয় তাহলে এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়ন কিন্তু গতিশীল হবে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের বর্তমান জিএনআই যেটা হচ্ছে 2064 মার্কিন ডলার, তো সেটা কিন্তু আরো অনেক বেড়ে যাবে, অলরেডি বেড়ে যাবে। তো এইভাবে যেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন হয়। তো এখানে যেটা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা কেস স্টাডি দেখাই যে কিভাবে বিজনেস গুলো ট্রান্সফর্ম হচ্ছে। খুব সুন্দর একটা উদাহরণ হচ্ছে পাঠাও। আহ, একেবারে শুরুতে যখন পাঠাও বিজনেস শুরু করবে বা ওরা যখন মার্কেট ফিজিবিলিটি টেস্ট করছিল, তো তখন কিন্তু আমাদের দেশের অনেক বড় বড় যারা মার্কেটিং বোদ্ধা বা অর্থনীতি নিয়ে খুব ভালো জানেন তারা কিন্তু ডিসকারেজ করেছিল, বা হচ্ছে তারা কিন্তু তাদের অপিনিয়ন দিয়েছিল যে আমাদের দেশের কনটেক্সটে উবার যখন আসবে তখন কিন্তু তারা বললো যে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের প্রেজেন্ট কনটেক্সটে কি উবার অ্যাকসেপ্টেবল না, উবার বিজনেস করতে পারবে না। কিন্তু উবার কিন্তু খুব ভালো বিজনেস করেছে। সাথে দেখো চলো তোমাদেরকে পাঠাও, মুভিং বাংলাদেশ, পাঠাও কি রাইড শেয়ারিং অ্যাপ শুরু করলো। ওদের বিজনেস তো রাইড শেয়ারিং অ্যাপে তো ওরা হচ্ছে যে অনেক বেশি এস্টাবলিশড। রাইড শেয়ারিং অ্যাপে কি অনেক পাঠাও হচ্ছে যে আমরা বলতে পারি যে মোস্ট এস্টাবলিশড একটা কোম্পানি। অর্থাৎ তারা তাদের সাকসেস রেট এবং হচ্ছে সার্ভিস নিয়ে কনজিউমার স্যাটিসফ্যাকশন খুব ভালো। তো যখন তারা রাইড শেয়ারিং অ্যাপ অর্থাৎ একটা বিজনেস ভালো করলো, এরপরে কি হলো দেখো কনসিকুয়েন্স। এরপরে দেখো তারা ট্রান্সফর্ম করলো হচ্ছে ফুডে, অর্থাৎ ফুড ডেলিভারি বিজনেসে। তো ফুড ডেলিভারি বিজনেস কিন্তু পাঠাও, তো তোমরা এইটার সাথে কানেক্টেড। লাইক এখানে বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে, উবারের রয়েছে, পাঠাও রয়েছে। তো দেন আরো অনেক অ্যাপ এসছে যারা হচ্ছে ফুড ডেলিভারির সাথে কানেক্ট। লাইক সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুড পান্ডা। তো এখন আমরা যেটা দেখতে পাই বা যেটা জানতে পারি বা তোমরা খুব বেশি জানো এই বিষয়টা সম্পর্কে, যেটা হচ্ছে যে পাঠাও ফুডের সার্ভিস কিন্তু সবচেয়ে ভালো। তো ওরা কনজিউমার স্যাটিসফ্যাকশনে কিন্তু নাম্বার 1 কোম্পানি ইন বাংলাদেশের মধ্যে। তো আমাদের জন্য অবশ্যই গুড নিউজ। এরপরে দেখো ওদের বিজনেস গতি কিন্তু শুরু হয়েছে। এরপরে দেখো চলমান, ওরা কুরিয়ার করছে। এরপরে কি পাঠাও কুরিয়ারের সার্ভিসও কিন্তু কুরিয়ার বিজনেসের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে পায়োনিয়ার ছিল ই কুরিয়ার। তো ই কুরিয়ার এবং হচ্ছে অন্যান্য যারা কুরিয়ার সার্ভিস রয়েছে তার ক্ষেত্রে কিন্তু আমরা কনজিউমার ফিডব্যাক যদি অ্যানালিসিস করি তাহলে কিন্তু পাঠাও কুরিয়ারের সার্ভিস অনেক ভালো, এক্সিলেন্ট ক্যাটাগরি সার্ভিস ওরা প্রোভাইড করে। এবং হচ্ছে ওদের ওদের লজিস্টিক্স সাপোর্ট অনেক ভালো। এছাড়াও হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোর সাথে ওরা কমিউনিকেশন মেনটেন করতে পারে।
এবং ওইখানেও কি কি করছে, খুব ভালো সার্ভিস প্রোভাইড করছে। তো দেখো দেশে যখন একটা কোম্পানি এত ভালো সার্ভিস করে কি হয়, ইন্টারন্যাশনালি গ্রো করে। হ্যাঁ, পাঠাও ইন্টারন্যাশনালি গ্রো করেছে। ওরা খুব ভালো বিজনেস করছে নেপালে। তো এই হচ্ছে যে সাকসেস স্টোরি বলতে পারি, যে একজন অনিশ্চিত বিষয়ের সাথে যোগ হয়েছিল কিন্তু ডিসকারেজ, অর্থাৎ যারা যারা আমাদের দেশের অর্থনীতিবিদ রয়েছে, তো তারা কি এবং হচ্ছে মার্কেট বোদ্ধা রয়েছে, তারা কিন্তু বলেছিল আমাদের দেশের প্রেক্ষাপটে যে রাইড শেয়ারিং অ্যাপ উবার এগুলো ফিট না। তো তারা কিন্তু এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আজকে কিন্তু বিজনেসের একেবারে, শুধু একটা বিজনেস না, অনেকগুলো বিজনেসই সাকসেস করেছে। আর আজকে যেহেতু 8ই মার্চ, যারা উইমেন এবং হচ্ছে যারা উইমেনরা কিন্তু অনেক বড় কন্ট্রিবিউটর, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক বড় কন্ট্রিবিউটর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং যত উইমেনরা হচ্ছে যে দেশ, জাতি, ফ্যামিলি এবং হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, তাদের জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং হচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরপরের আমরা স্পেসিফিক পয়েন্ট দেখব। স্পেসিফিক পয়েন্টের ক্ষেত্রে তোমরা দেখো যে উদ্যোগ গ্রহণের প্রকৃতির ক্ষেত্রে কোঅর্ডিনেটেড ইফোর্ট হতে হবে। এখানে তোমরা একটা পার্ট দেখেছো টিম ইফোর্ট বা কালেকটিভ ইফোর্ট গুলো যখন হয় তখন কিন্তু কোঅর্ডিনেশনের একটা বিষয় থাকে। বিজনেস কিন্তু কোঅর্ডিনেশন ছাড়া কিন্তু দেখা গেছে যে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে ফেলেছে, কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট জানে না। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্ট কিন্তু এন্ড কনজিউমার, অর্থাৎ কনজিউমার যারা, তাদেরকে টার্গেট করে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এখন যদি মার্কেটিং ডিপার্টমেন্ট কনসার্ন না থাকে, তখন কিন্তু প্রোডাক্টগুলো রাইট টাইমে সেলস হবে না। আর সেলস না হলে আলটিমেটলি কিন্তু কোম্পানির লস হবে। তো এই একটা বিষয়। এরপরে যেটা হচ্ছে যে সমাজমুখী প্রচেষ্টা, অর্থাৎ সোশ্যাল, সমাজের কল্যাণ করা যায়। তো এই দেখো যে আমরা যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সব কিন্তু নিড বেসিস, অর্থাৎ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, সমাজের কল্যাণ করা যায় কিভাবে, এই কল্যাণের সাথে কিন্তু বিজনেস কল্যাণ, অর্থাৎ বিজনেস ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং এর সাথে বিজনেস ওয়েলবিং, দে আর কানেক্টেড, দে আর কিন্তু দে আর নট সেপারেটেড, অর্থাৎ সেপারেটেড কনসেপ্ট না, তারা কিন্তু কানেক্টেড কনসেপ্ট। তাহলে এইভাবে কিন্তু সমাজমুখী প্রচেষ্টা হতে হবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে উদ্যোগ গ্রহণ একটি প্রক্রিয়া। উদ্যোগ গ্রহণ হচ্ছে একটি প্রক্রিয়া। আমি এখানে হচ্ছে উদ্যোগ গ্রহণ হচ্ছে একটি প্রক্রিয়ার শুরু, একটি প্রক্রিয়ার শুরু বা এখানে আমরা উদ্যোগের সাথে কিন্তু ইমোশন জড়িয়ে থাকে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি একটা স্বপ্নের শুরু। তাহলে উদ্যোগ গ্রহণ কিন্তু একটা প্রক্রিয়া, একটা প্রসেস মানে কি, সেট অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ অনেক কাজ করতে হবে সেখানে, অনেক কাজ আলটিমেটলি তো সাকসেসের শুরু হবে, উদ্যোগ দিয়ে শুরু হবে, দেন হচ্ছে এখানে অনেক অ্যাক্টিভিটিস থাকবে। তাহলে টোটাল যে একটা প্রক্রিয়া, একটা প্রসেস, এইটার বিগিন কি হয় বা এটার স্টার্ট পয়েন্ট বা বিগিন পয়েন্ট আমরা কি বলতে পারি, উদ্যোগ গ্রহণ। এরপরের যেটা হচ্ছে যে সামাজিক সম্পদের মূল্য বৃদ্ধি। যখন উদ্যোগ গ্রহণ করা হয় তখন কিন্তু অনুন্নত দেশগুলো বা লাইক হচ্ছে তাদের কিন্তু টোটাল ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়। তখন যেটা হয় যে গ্রাম অঞ্চলগুলো, তোমরা যেখানে দেখবে যে গ্রাম অঞ্চলগুলো যেখানে ফ্যাক্টরি হয় তার আশেপাশে কিন্তু কিন্তু যেই কমিউনিটি গুলো থাকে তাদের কিন্তু অটোমেটিক্যালি লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে যায়, অর্থাৎ সেই কমিউনিটি গুলোই কিন্তু সার্ভ করে। ফলে তাদের ডিপেন্ডেন্সি ছিল এগ্রিকালচার, এখন কি হচ্ছে, তারা ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করছে। পাশাপাশি কিন্তু অনেক ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে এবং ওই পাশে জায়গা জমি এবং টোটালি কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হিউজ চেঞ্জ হয়। এভাবে যেটা হচ্ছে যে সামাজিক সম্পদের মূল্য বৃদ্ধি পায়। এরপরের যে স্পেসিফিক পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তিগত চিন্তা ভাবনা, অর্থাৎ উদ্যোগ গ্রহণ বেসিকলি যেটা করা শুরু হয় সেটা হচ্ছে যে পার্সোনাল থিঙ্কিং থেকে কিন্তু উদ্যোগ গ্রহণ
শুরু হয়। প্রথমে উদ্যোগ গ্রহণটা পার্সন অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক থাকে। লাইক আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে আমরা যদি বিল গেটস এর কথা বলি বা মার্ক জুকারবার্গের কথা বলি, তো এই সবই কিন্তু পার্সোনাল। উদ্যোগ গ্রহণটা কি ছিল? পার্সোনাল চিন্তা ভাবনা ছিল, পার্সোনাল থিঙ্কিং ছিল। এরপরে কিন্তু এটা কালেকটিভ থিঙ্কিং বা এটা হচ্ছে এস্টাবলিশমেন্ট বা এটা হচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে। আমরা জ্যাক মায়ের কথাই বলি, তো তিনি যখন আলিবাবা শুরু করবেন তখন কিন্তু তিনি অনেক ইনভেস্টরদের কাছে গেছেন, অনেক কনসার্ন পিপলের কাছে গেছেন। তো কেউ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, কেউ কিন্তু এটা নিয়ে পজিটিভলি অ্যাপ্রোচ করেনি। তো তার কিন্তু এটা প্রথমে ছিল পার্সোনাল থিঙ্কিং, বাট তিনি কিন্তু ডিমোটিভেটেড ছিলেন না, তিনি ডিটারমাইন্ড ছিলেন। তো এরপরে কিন্তু আজকে আমরা যে জ্যাকমাকে দেখতে পাচ্ছি সাকসেসফুল। তো এইটা একটা বিষয়। এরপরে যেটা হচ্ছে অপরচুনিটি আইডেন্টিফাই করতে হবে। অপরচুনিটি এখানে প্ল্যানিং, আমরা যখন তোমাদেরকে প্ল্যানিং পড়িয়েছি, তোমাদেরকে ওইখানে ফার্স্ট যেই প্ল্যানিং এর ক্ষেত্রে প্রথম যেই পয়েন্টটা, বিং অ্যাওয়্যার অফ দ্য অপরচুনিটিস, অর্থাৎ সুযোগ সম্পর্কে সচেতন থাকা। সুযোগ কখন কি সুযোগ আসবে, কি কোন সুযোগ চলে যাচ্ছে, এইটা কিন্তু উদ্যোগের মূল থিমটাই হচ্ছে যে অপরচুনিটিস কে অ্যাভেল করতে পারা। অপরচুনিটিস অ্যাভেল করলে লাইক এখন যদি কেউ সফটওয়্যার ডেভেলপ করবে বা এখন যদি অর্থাৎ যখন মাইক্রোসফট সফটওয়্যার বিজনেস শুরু করলো, তখন আইবিএম কিন্তু কম্পিউটার তৈরি করছিল। তো আইবিএম এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কিন্তু কি করলো, সফটওয়্যার অর্থাৎ উইন্ডোজ সাপোর্টটা কিন্তু মাইক্রোসফট দেয়া শুরু করলো। তখন কিন্তু ওই নিডটা ছিল, অর্থাৎ তখন সেই সুযোগটা ছিল। এখন অপারেটিং সিস্টেম নিয়ে বিজনেস করলে কিন্তু ওই সেম আউটপুটটা হবে না। এখনকার জন্য কোন সুযোগটা অ্যাভেলেবেল বা কোন সুযোগটা নিয়ে কাজ করা যেতে পারে সেখানে ফোকাস করতে হবে। তো এইটা হচ্ছে সুযোগ সন্ধানের বিষয়। আরেকটা পরের স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে যে অনভ্যস্ত কাজ, অর্থাৎ উদ্যোগ গ্রহণ কিন্তু এইটা রিপিটেড কাজ না। অর্থাৎ যেই কাজটা উদ্যোগ যেটা নেওয়া হচ্ছে, আমরা যদি লাইক আমরা পাঠাওকে দেখলাম, তো আমরা যদি পাঠাওয়ের কথাই চিন্তা করি, চলো আমরা একটু দেখে আসি। সো এই যে পাঠাও যখন বিজনেস শুরু করলো, তো তখন যেটা হচ্ছে যে ফার্স্ট উদ্যোগ গ্রহণ করেছে। তো উদ্যোগ গ্রহণ করলে সেটা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক। আমরা কি দেখতে পাচ্ছি? অনভ্যস্ত, অর্থাৎ এর আগে দেখো, এর আগে উবার বিজনেস করেছে। উবার কিন্তু প্রতিষ্ঠিত একটা কোম্পানি, আর পাঠাও কিন্তু সবেমাত্র শুরু করেছে। তো শুরু করলে তখন কিন্তু তাদের হচ্ছে ফাইন্যান্স, তাদের হচ্ছে সার্ভিস এবং হচ্ছে তাদের সবকিছু কিন্তু নতুন করে সেট আপ করতে হবে। এবং আর উবার প্রত্যেকটা দেশে বিজনেস করছে, এখন কিন্তু ওদের সেট আপ করা, ওরা যেখানে এখন হচ্ছে অভ্যস্ত। কিন্তু ডিউরিং দ্যাট টাইম, ওই সময়টাতে কিন্তু তারা হচ্ছে প্রিপেয়ার ছিল না, অভ্যস্ত ছিল না। তাহলে তাদের আনরুটিন বিষয় ছিল। এরপরের যখন তারা মোটামুটি অভ্যস্ত হলো, তারপরের কনসিকুয়েন্স কি, তারা ফুডে ফোকাস করলো, দেন হচ্ছে পাঠাও ফুড। এরপরের হচ্ছে কুরিয়ারে ফোকাস করলো, দেন হচ্ছে কুরিয়ার। এগুলো হচ্ছে পরে কি প্র্যাকটিস ওয়ার্ক। তো প্র্যাকটিস ওয়ার্ক করার আগ পর্যন্ত কিন্তু এটা হচ্ছে অনভ্যস্ত কাজ। এবং হচ্ছে এটা কি পাঠকের ক্ষেত্রে কালেকটিভ টিম ইফোর্ট ছিল। তো টিম ইফোর্ট, ওরা তিনজন মিলে উদ্যোগ নিয়েছে। তো এরপরের যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। তো এইভাবে বেসিকলি এগিয়ে যাওয়া, কিন্তু শুরুটা কিন্তু এইরকমই থাকে যে যেটা হচ্ছে যে অনভ্যস্ত কাজ থাকে। তো অনভ্যস্ত কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক বেশি রিস্ক নিতে হয় এবং কি করতে হয় যে অনেক বেশি অর্থাৎ ইনিশিয়াল যেটা হচ্ছে স্টার্ট আপ গুলো যখন শুরু হয়, তখন যেটা থাকে যে ফাইন্যান্স বা কোরিলেটেড অনেক বিষয়কে কি একা সামলাতে হয়। আর টোটাল সব বিষয়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ বা রিস্ক থাকে, সেটাকে একা বেয়ার করতে হবে। একা বেয়ার করে এই যে আনসার্টেনিটি ওভারকাম করলে দেন হচ্ছে কি সাকসেস, অর্থাৎ আলটিমেটলি সাকসেস অ্যাচিভ করতে পারে।
তো ওই এইটা হচ্ছে যে শেষ হাসি, শেষ হাসি বা কিন্তু শেষ হাসির আগে কিন্তু অনেক হার্ডওয়ার্ক, অনেক বিষয় রয়েছে যেটা হচ্ছে উদ্যোক্তাকে একা সামলাতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের দেশের পলিসি অর্থাৎ সম্মিলিতভাবে সবাইকেই সহযোগিতা করা প্রয়োজন। আর সহযোগিতা করলে যেমন পাশ্চাত্য পাশ্চাত্য যুগে এবং ইউরোপ আমেরিকায় কিন্তু উদ্যোগকে প্যাট্রোনাইজ করার জন্য কিন্তু ওরা এগিয়ে গেছে। এখন আমাদের দেশে শিল্প এগোচ্ছে, এখন যদি উদ্যোগকে প্যাট্রোনাইজ করা হয় আমরাও ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো এই ছিল হচ্ছে উদ্যোগ গ্রহণের নেচার। আমরা পরবর্তী ক্লাসে আর কিছু যেই টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।